কিছুক্ষণ আগে একজন যুগ্ম সচিব আমাকে ফোন করে একটা বিষয়ে তার প্রতিক্রিয়া আমাকে জানিয়েছেন। এই ভদ্রলোক ২২তম বিসিএস এর মানে ২২ ব্যাচের অফিসার, প্রশাসন ক্যাডারের। আমার অনেক আগের থেকেই পরিচিত এবং ঘনিষ্ঠ। উনি আমাকে বললেন যে, "ভাই, প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কোমর মেরুদণ্ড শক্ত হয়ে গেছে বা শক্ত করে ঘুরে দাঁড়িয়েছে। আপনার এই ভিডিওটা দেখলাম।" কিন্তু উনার মতামত, উনি বললেন যে, "আসলে কি প্রশাসন ক্যাডারের মেরুদণ্ড শক্ত হয়েছে? তারা কি ঘুরে দাঁড়াতে পেরেছে?" মানে উনি আমাকে বলতে চাইলেন যে, প্রশাসন ক্যাডারের মেরুদণ্ড তো আসলে এখনো সোজা হয়নি। তো আমি তাকে বললাম, "হয়তো আপনার দৃষ্টিতে হয়নি বা পুরোপুরি হয়নি। আমি মনে করি যে আমরা সবাই আসলে কি চাই? আমরা চাই একটি মেধাভিত্তিক, একটি দেশপ্রেমিক, পেশাদার প্রশাসন। কোনো দলবাজি দেখতে চাই না। না বিএনপি, না আওয়ামী লীগ বা অন্য কোনো দল। সেই প্রশাসনটা, সেই কাঙ্ক্ষিত প্রশাসনটা আমরা বিগত ২০-৩০ বছরে দেখতে পাচ্ছি না। তা আমি তো সচিবালয়ে ২৫ বছর রিপোর্টিং করছি। আমি অন্তত দেখি নাই। তো সেই জায়গা থেকে প্রতিবারই যেই সরকারই আসে, দলীয়করণ শুরু হয়ে যায়। তো সেখানে এবার অন্তত আরেকটা কথা, যে প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনে যারাই নেতা হন, তারাও কিন্তু হন দলীয় বিবেচনায়। যে যত বড় দলবাজ, ধড়িবাজ, তাদেরকে বসানো হয় এ সমস্ত পদে। এতকাল তাই হইছে। তা আমি বলতে চেয়েছি যে, মন্দের ভালো এরকম বিবৃতি এর আগে প্রশাসন ক্যাডার দেয়নি। তারা এরকম বিবৃতি দেয়ার মানসিকতা অর্জন করেছে, শক্তি অর্জন করেছে। আমি মনে করি যে এই ভালো কাজের প্রশংসা এবং এনকারেজ করতে হবে। এই বিবৃতি, শক্ত বিবৃতি দেওয়ার ফলে আমি মনে করি এই গত ৩-৪ দিনে কিছুটা তার রিফ্লেকশন দেখা গেছে এই নিয়োগ বদলি বা তে আরকি। আরেকটা বিষয় উনি আমাকে বললেন যে, "ভাই, প্রশাসনে তো এক ধরনের গ্রেপ্তার আতঙ্ক শুরু হয়ে গেছে।" তো আমি বললাম, "কেন?" বলে, "এই যে সমস্ত সব আমলাদের ধরতেছে, গ্রেপ্তার করতেছে।" তাই আমি বললাম, "তাতে সমস্যা কি?" আপনাকে দেখতে হবে যে কাদেরকে ধরতেছে। যারা গত ১৫ বছরে আওয়ামী স্বৈরাচারের দোসর ছিল। দোসর বলতে বুঝাচ্ছি দুর্নীতি, ক্ষমতা অপব্যবহার একেবারে শীর্ষে। আওয়ামী লীগকে কিন্তু ডুবাইছে কিন্তু এক শ্রেণীর আমলারা। যতটা না দল হিসেবে আওয়ামী লীগ দায়ী, তার চেয়ে বেশি দায়ী কিন্তু এই যে আপনি থাকছেন স্যার। এই আমলাদের কাজ কিন্তু একটাই, দলবাজ আমলাদের। বিশেষ করে যারা এই প্রধানমন্ত্রীর আশপাশে থাকতো, রেড ব্লকে, রেড জোনে, উনাকে ঘিরে থাকতো। উনাদের একটাই ছিল কথা, যত প্রশংসা, যত তৈলমর্দন করা যায় যে আপনি অনন্তকাল থাকবেন, আপনি সব কাজ ঠিকঠাক করতেছেন। আপনার সব কাজ ঠিক। স্যার, আপনার সব কাজ ঠিক। আমি মনে করি যে, যে সমস্ত আমলাদেরকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে ২ জন আছেন বড় বিগ শট। একজন হলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। আরেকজন সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান। এই দুজনের গ্রেপ্তার নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই। বরঞ্চ অনেকে খুশি। কি কারণে খুশি? লম্বা, এখানে এই সংক্ষিপ্ত ভিডিওতে বলা যাবে না। সংক্ষেপে একটু বলতে পারি যে আবুল কালাম আজাদ, উনি আমারও পরিচিত একজন ছিলেন। 1-11 গভর্নমেন্টের সময় উনি ছিলেন এপিডি যুগ্ম সচিব। সেখান থেকে তো 1-11 গভর্নমেন্ট বিদায় নেওয়ার সময় উনি পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত সচিব। উনার পোস্টিং হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সেখান থেকে আওয়ামী লীগ গভর্নমেন্টের শুরুতেই উনি হয়ে যান বিদ্যুৎ সচিব। আর উনাকে আর উনার পিছন ফিরে তাকাতে হয়নি। এই কুইক রেন্টাল এর জনক কিন্তু উনি।
এরপরে তো উনি গাছের উপরেরটা নিচেরটা সবই খাইছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব হয়েছেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব হয়েছেন, এসডিজির প্রধান হয়েছেন। পরে আরো খায়েশ উনি এমপিও হয়েছেন। মিষ্টি, মিষ্টি কথা বলে, খুবই ইন্টেলেকচুয়াল, কিন্তু একেবারেই সব ক্ষমতা অপব্যবহারের সকল অপকর্মের শিরোমণি। অতএব ঠিকই আছে। নজিবুর রহমান চরম ক্ষমতা অপব্যবহারকারী একটা অফিসার তিনি ছিলেন। চরম। যার মুখে হাসি কখনো কখনো কেউ দেখতো না। উনি এনবিআর এর চেয়ারম্যান থাকা অবস্থায় যা করছে, ওনার মধ্যে এক ধরনের প্রতিহিংসা কাজ করতো। যেরকম শেখ হাসিনার মধ্যে এক ধরনের প্রতিহিংসা কাজ করতো। যাকে ধরতে চাইতো, যার পরে একবার ক্ষেপতো, তাকে মাটির সাথে মিশাই দিত। এই নজিবুর রহমানও তাই করছে। আমি তো একটা ঘটনা জানি, যমুনা গ্রুপকে সে কিভাবে তার ব্যক্তিগত রোশনাল থেকে কিভাবে সে হেনস্থা করছে, অন্যায়ভাবে, চরম অন্যায়ভাবে। এবং সেই সব ঘটনায় কিন্তু যমুনা গ্রুপ কিন্তু জিতছে। কিন্তু যমুনা গ্রুপের অসংখ্য পাওনা টাকা সে আটকাই দিছে। একমাত্র বাবুল সাহেব সাহসী ব্যক্তি বিধায় উনি তো কাগজটা আপোস করেন না, এবং আপোস করে নাই। কিন্তু নজিবুর রহমানের কাছে মাথা নত উনি করে নাই। এনবিআর এর চেয়ারম্যান থেকে উনি গেছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব। সেখানে যে যমুনা গ্রুপকে সে পদে পদে ক্ষতি করছে, কিন্তু বাবুল সাহেব একেবারে সাহসের সঙ্গে সব ফেস করছে। অনেক ক্ষতি হয়েছে, ওনার অনেক ক্ষতি হয়েছে, কিন্তু উনি সব ক্ষতি মেনে নিয়েও উনি আপোস করে নাই। তো আমি মনে করি যে এই নজিবুর রহমান আর এই আবুল কালাম আজাদ, এইসব সিনিয়র সচিবদের মতো, এইসব সচিবদের মতো, এইসব আমলাদের মতো যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের ব্যাপারে কারো কোনো আহু নাই। বরঞ্চ এই তালিকায় আরো যারা আছে এদের ধরা উচিত। কোথায় সেই মোল্লা ওয়াহিদুজ্জামান? কোথায়? প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ছিলেন। কি ক্ষমতা অপব্যবহার করছে! এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় ছিল। খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 1-11 গভর্নমেন্টের শেষের দিকে উনি ছিলেন খাদ্য অধিদপ্তরের ডিজি, মহাপরিচালক। আমার সঙ্গে তার পেশাগত এবং ব্যক্তিগত চমৎকার সম্পর্ক ছিল। খুবই হাস্যোজ্জ্বল, দিলখোলা মানুষ। উনি একেবারেই আওয়ামী লীগ গভর্নমেন্টের এই মানে 1-11 গভর্নমেন্টের শেষ দিকে এসে উনি খাদ্য মন্ত্রণালয়ের সচিব হলেন। সে সময় যুগান্তরে আমাদেরই এক জুনিয়র কলিগ একটা নিউজ করেছিলেন। সেখানে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে চালের দাম আগামী ২-৩ বছরের মধ্যে ৳৭০ কেজি হতে পারে। এই ঘটনায় উনি চরম ক্ষেপে যান। উনাকে আমাদেরই কোন সাংবাদিকদের কেউ উনার কানে দেন যে এটা বিএম জাহাঙ্গীরের কাজ। এই নিউজ বিএম জাহাঙ্গীর করাইছে। এবং ও হলো একটা শিবিরের ক্যাডার। আর যায় কোথায়? আমার সঙ্গে চরম সে রুষ্ট হয়ে যান। ক্ষোভ প্রকাশ করেন। এরপরে তো উনি প্রধানমন্ত্রী কার্যালয়ে সচিব হিসেবে যাওয়ার পরে ২ টা বছর আমাকে চরমভাবে সে হেনস্থা করছে। ডিজিএফআই দিয়ে, এনএসআই দিয়ে। বিভিন্নভাবে। ওই সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন শেখ ওয়াহিদুজ্জামান। ওই ভদ্রলোক অবশ্য খুবই ভালো মানুষ ছিলেন। আমি বলি না, এইজন্য একটা কথা বলি যে আওয়ামী লীগ আমলের সব আমলাই যে খারাপ তা না কিন্তু। গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী অন্তত 5% আমলা তো ভালো ছিলেন, পেশাদার ছিলেন। এই যে এখন যেরকম সাবেক হোম সেক্রেটারি ধরা হচ্ছে, এই যে আমিনুল ইসলাম খান, এ ভদ্রলোকের সম্পর্কে কিন্তু মানুষের ভালো ধারণা। আমিনুল ইসলাম খানকে গ্রেপ্তার কেন করা হয়েছে জানি না। আমি নিজে একজন কনফিউজ। তো এখন যদি সাবেক হোম সেক্রেটারি মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়, এটাও কিন্তু অপ্রত্যাশিত হবে। এ ভদ্রলোক অত্যন্ত ভালো মানুষ। আইটি বিষয়ে তার অনেক অভিজ্ঞতা। যাই হোক, আমি কারোর পক্ষে সাফাই গাওয়ার জন্য এই ভিডিও বানাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি মোটা দাগে যে অনেক বিগ শট এখনো আছে। ওই সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ছিলেন। কোথায় সে? পরে তো এমপি হয়েছে। এই ভদ্রলোক বিএনপি আমলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন শাখায় ছিলেন সিনিয়র সরকারি সচিব। তখন উনি এমন ভাব দেখাতেন যে উনি বিএনপিপন্থী আমলা। আমার সাথে খুবই ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমরা একসাথে সচিবালয়ে মসজিদে নামাজও পড়েছি বহুবার। অথচ এই ভদ্রলোক যখন প্রধানমন্ত্রী কার্যালয়ে পোস্টিং পেয়ে যান, আর ফোন ধরতেন না। কি অহংকার! একটা ফোন দিয়ে একটা মেসেজ দিয়েও তাকে পাওয়া যেত না।
এইসব আমলাদের ধরতে হবে। আমি ব্যক্তিগত ক্ষোভ থেকে বলছি না। এরাই কিন্তু আওয়ামী লীগকে ডুবাইছে এবং নিজেরাই শত, শত কোটি টাকার মালিক হয়েছে দেশে বিদেশে। আরো অনেক আমলা এখন বিদেশে তারা পালিয়ে গেছে। বিদেশে অবস্থান করছে। আহমেদ কায়কাগজ কোথায় এখন? আমি নাম বলতে গেলে সময় অনেক বেশি লাগবে। আমি মনে করি প্রশাসনে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে এটা অব্যাহত রাখতে হবে। তবে যাতে কোনো ভালো মানের অফিসার যারা বিতর্কিত না তাদের গ্রেপ্তার করা না হয়। আর যারা আছে এই প্রধানমন্ত্রী কার্যালয়ের যত সিন্ডিকেট, যত পাওয়ারফুল জুনিয়র, সিনিয়র, মধ্যম লাইনের এই নিশাত রসুল বাহিনী তারা কোথায়? এখন নাম বলতে আসলে অনেক নাম চলে আসবে। আমরা সবাইকে চিনি, সবার চেহারা জানি। কারা কোথায় কি পরিমাণ সম্পদ করছে, কারা কিভাবে ক্ষমতার অপব্যবহার করছে। এদের একটাও ছাড়া যাবে না। এরাই দেশের অনেক ক্ষতি করছে। এরা রাজনীতির অনেক ক্ষতি করছে। এরাই আওয়ামী লীগকে ডুবাইছে। আওয়ামী লীগ এদের ডুবাইছে আর এরাই আওয়ামী লীগকে ডুবাইছে। আওয়ামী লীগকে এই যে স্বৈরশাসক শেখ হাসিনাকে একটা ফ্যাসিস্ট কারা বানাইছে? এরাই বানাইছে। এরাই চারিদিকে ঘিরে রেখে এরাই বানাইছে। প্রশাসনটাকে একটা দলীয় আখড়া বানানো হয়েছিল। আমি বলি না যে বিএনপি আমলে দলীয়করণ হয় না। বিএনপি আমলেও প্রশাসনের দলীয়করণ হয়েছে। তখনও দলীয় বিবেচনায় পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ আমলে তার সব সীমা, সব রেকর্ড ছাড়িয়ে গেছে। অতএব এখন একদিকে প্রশাসনে শুদ্ধি অভিযান চালাতে হবে। যারা ক্ষমতা অপব্যবহার করছে, দুর্নীতি করেছে, এদের একটারও ক্ষমা নাই। এদের প্রত্যেককেই ধরে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর যারা গত ১৫ বছরে যোগ্য, মেধাবী, সৎ কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে পদোন্নতি দিয়ে যথাস্থানে পোস্টিং দিতে হবে, মূল্যায়ন করতে হবে। তাহলেই প্রশাসন সঠিক পথে আসবে। এই সাহসী উদ্যোগ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে নিতেই হবে। নিতেই হবে। আল্লাহ হাফেজ।